গাজা থেকে প্রায় 10টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত এনেছে। এদের মধ্যে 5টিকে সফলভাবে প্রতিরোধ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি এলাকার পতন নিশ্চিত করা হয়েছে এবং সৈন্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়া প্রতিরোধ করা ক্ষেপণাস্ত্রের টুকরো আশকেলন এবং জ্ঞান ইয়াভনে পড়েছে, যার ফলে কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 12 জন আহত হয়েছেন। বর্তমানে ক্ষেপণাস্ত্রের বিস্তার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত তথ্য পর্যালোচনা করা হচ্ছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। সঙ্গে সেখানে 1 মাস ধরে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে দখলদাররা। এতে সেখানকার পরিস্থিতি দম বন্ধকর হয়ে পড়েছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। প্রায় 1.5 বছরে উপত্যকায় মোট নিহত এবং আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে 50,609 জন এবং 1,15,063 জনে। এই নিহত এবং আহতদের 56% নারী ও শিশু। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাথারি গুলি চালিয়ে 1,200 জনকে হত্যার পাশাপাশি 251 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। এদিকে দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলের ভয়াবহ হামলায় মানবিক বিপর্যয় এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। এই হামলা সেখানকার বাসিন্দাদের জীবনের ওপর সব দিক থেকেই নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানিয়েছে গাজা সরকারি মিডিয়া অফিস। এক বিবৃতিতে অফিসটি জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী নিরাপত্তাহীন বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং অবকাঠামো, গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা এবং আবাসিক বাড়িগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনীর রাফা শহরের 90%-এরও বেশি বাড়িঘর এবং 24টি পানির কূপের মধ্যে 22টি, পয় নিষ্কাশন ব্যবস্থার 85%-এরও বেশি এবং 8টি স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছে। এছাড়া সেখানকার 12টি চিকিৎসা কেন্দ্রও বন্ধ হয়ে গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদক হিন্দ খোদারে জানিয়েছেন, রাফা ও খান ইউনিসের মধ্যবর্তী এলাকায় অবস্থান নেওয়া ইসরায়েলি সেনারা যে কাউকে লক্ষ্য করে গুলি ছুড়ছে, তিনি ওই এলাকায় প্রবেশের চেষ্টা করেছেন। খোদারি বলেছেন, এই মুহূর্তে ফিলিস্তিনিদের জন্য একমাত্র খোলা পথ হল উপকূলীয় রাস্তার আল রাশিদ করিডোর, অর্থাৎ আরও বেশি ফিলিস্তিনিকে খান ইউনুস এবং দেইর আল বালা এলাকায় ঠেলে দেওয়া হচ্ছে এবং ইসরায়েল আরও বেশি ভূমি দখলের চেষ্টা করছে। এদিকে হামলার মধ্যেই যুদ্ধ বিধ্বস্ত দক্ষিণ গাজার ভেতরে নতুন করে একটি নিরাপত্তা করিডোর তৈরির ঘোষণা দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে তারা দক্ষিণ রাফা শহরকে বাকি গাজা থেকে বিচ্ছিন্ন করতে মোরাক করিডোর বা সামরিক করিডোর স্থাপন করেছে। ইসরায়েলের গণমাধ্যমে প্রকাশিত মানচিত্র অনুসারে ওই করিডোরটি গাজার পূর্ব দিক থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বুধবার নতুন এই করিডোরের ঘোষণা দেন। তিনি জানান, এটি রাফা শহরকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করবে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন মতে, মোরাক ছিল একটি ইহুদি বসতি যা রাফা এবং খান ইউনুসের মাঝামাঝি অবস্থান করত। নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, এই করিডোরটি এই 2 শহরের মধ্য দিয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, এই করিডোর নির্মাণ গাজার ভূখণ্ড ভাগ করে ফেলার একটি পরিকল্পিত কৌশল, যা মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এদিকে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা এবং ট্রাম্প প্রশাসনের অধীনে বাক স্বাধীনতার উপর দমনপীড়নের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে রাস্তায় হাজার হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। অন্যদিকে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আজ সোমবার বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে ফিলিস্তিন ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ। গাজার ভয়াবহ দৃশ্য এবং নিহতের সংখ্যা তুলে ধরার প্রয়োজনীয়তার উপর জোর দিতে এই ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে গত 23শে মার্চ গাজায় 15 জন জরুরি সেবাকর্মী হত্যার বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী তাদের সৈন্যদের ভুল স্বীকার করেছে। ঘটনার দিন রাফার কাছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির একটি অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি অগ্নি নির্বাপক ট্রাকের বহরের উপর ইসরায়েলের সৈন্যরা গুলি চালায়। সেনাবাহিনী শুরুতে দাবি করেছিল, অন্ধকারে হেডলাইট এবং ফ্ল্যাশিং লাইট ছাড়া সেখানে গাড়িটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তারা গুলি চালিয়েছিলেন। আর গাড়িগুলো চলাচলের বিষয়ে আগে থেকে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করা হয়নি বা তাদের জানানো হয়নি। সর্বশেষ নিহত প্যারামেডিকের একজনের তোলা মোবাইল ফোনের ফুটেজে দেখা গেছে যে আহতদের সাহায্য করার জন্য ডাকাডাকির সময় যানবাহনগুলোতে আলো জ্বালানো ছিল। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ দাবি করেছিল, নিহতদের মধ্যে অন্তত 6 জন
হামাসের সঙ্গে যুক্ত ছিল, যদিও নিজেদের বক্তব্যের সমর্থনে কোনো প্রমাণ দেয়নি আইডিএফ। সেই সঙ্গে আইডিএফ স্বীকার করেছে সৈন্যরা গুলি চালানোর সময় গাড়ি বহরে থাকা মানুষেরা নিরস্ত্র ছিলেন। মূলত ফিলিস্তিনিরা যাতে কোনো ধরনের চিকিৎসা সেবা না পায় সেই জন্যই স্বাস্থ্যকর্মীদের গাড়িতে হামলা চালায় বর্বর ইসরায়েলি বাহিনী। এদিকে যুদ্ধের মাঝে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রে ছুটলেন বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটককের সঙ্গে দেখা করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার হাঙ্গেরি থেকে যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে। নেতানিয়াহু সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে আলোচনা করেন। এতে বলা হয়েছে, গাজায় চলমান যুদ্ধ এবং হামাসের পক্ষ থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহার এবং যুদ্ধের অবসানের দাবির পরিপ্রেক্ষিতে উইটকপের উপস্থিতি ইসরায়েলি বন্দি মুক্তির ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এত কিছুর মাঝেও সুখবর হচ্ছে, ইসরায়েলি গোয়েন্দাদের ভয়ঙ্কর তথ্য পাওয়া যাচ্ছে, আর তাতেই ফেঁসে যাচ্ছে নেতানিয়াহু। সম্ভাবনা দেখা দিয়েছে গৃহযুদ্ধের। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নামের সঙ্গে একটি নতুন সংকট যুক্ত হয়েছে। নেতানিয়াহু, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা চলছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, এরই মাঝে ঘাড়ে চেপে বসেছে নতুন সংকটটি। আর ইসরায়েলি গোয়েন্দাদের তদন্তেই উঠে এসেছে এই ভয়ঙ্কর তথ্য। ইসরায়েলি পত্রিকা হারেস জানিয়েছে, ৭ অক্টোবর হামলার বিষয়ে আগে থেকে জানা সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি নেতানিয়াহু। এর জন্য রাষ্ট্রদ্রোহের গুরুতর অভিযোগের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। শুধুই তাই নয়, সেদিনের হামলায় হামাসকে কাতারের মাধ্যমে অর্থের যোগান দেয়া এবং নিজেদের সৈন্য দিয়ে ইসরায়েলি মানুষদের সেদিন হত্যা করান তিনি। ৭ অক্টোবরের ঘটনায় নেতানিয়াহুর ভূমিকা নিয়ে ইসরায়েলি জনগণের মাঝে আগে থেকেই বিতর্ক রয়েছে। সেই সময় যুক্তি দেওয়া হয়েছিল, হামাস ৭ অক্টোবর ১২০০ জনকে হত্যা করেছে। তবে উপলব্ধ প্রমাণের সাথে এটি অসঙ্গতিপূর্ণ, কেননা হামাসের কাছে কোনো অস্ত্র সরঞ্জামই এতটা কার্যকর ছিল না যে তারা এতটা অল্প সময়ে এতটা প্রভাব ফেলতে পারে। পত্রিকা আরও জানিয়েছে, সেদিন কর্তব্যরত সৈন্য এবং এলাকার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য থেকে প্রকাশ করে যে হানিবাল নির্দেশিকায় আদেশ দেওয়া হয়েছিল এবং ওই অঞ্চলে পাঠানো ইসরায়েলি সেনাবাহিনী তাদের নিজস্ব সৈন্য এবং নাগরিকদের হত্যা করেছিল, যাতে করে তারা হামাসের হাতে আটক না হয়। অন্য কথায়, নেতানিয়াহুর দায় কেবল হাজার হাজার প্যালেস্টাইনিকে গণহত্যাই নয়, বরং তার নিজস্ব সৈন্য এবং মানুষদের হত্যার জন্যও তিনি দায়ী। যে বিষয়গুলো নিয়ে ইসরায়েল জুড়ে চলছে বিক্ষোভ, মিছিল আর নেতানিয়াহুকে বরখাস্তের দাবি। সুপ্রিয় দর্শক, আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন অতি সত্বর ইসরায়েলকে ধ্বংস করে দেন। আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন। আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।